বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া নিরাপত্তা বলয়ে সংসদ ভবন থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে সকাল থেকেই সংসদ চত্বর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। তবে হাজার হাজার বিক্ষোভকারী সে নিরাপত্তা বলয় ভেঙে সংসদের মূল ফটকের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কয়েকজন আহত হন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে দেখা যায়। বিশেষ করে রেল ভবনের সামনে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলার পর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ চত্বর ও গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, কর্মসূচির বিষয়ে তারা আগে থেকেই পুলিশকে লিখিতভাবে অবহিত করেছিলেন। তাদের অভিযোগ, প্রশাসন জোরপূর্বক কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে। বিক্ষোভস্থলের আশেপাশে মোবাইল ও ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সিজেপি সমর্থকেরা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে খবরের অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের খবর কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে পুরা ভারত তোলপাড় করে তুললেন ছাত্র জনতা এবং কংগ্রেস পার্টি। বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার পর সেইখান থেকে দুজনকে গ্রেপ্তার করেন নয়াদিল্লির পুলিশ, রাহুল গান্ধীকে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। কিছু সংখ্যক বিক্ষোভকারী নরেন্দ্র মোদীর বাসভবনে ঢুকে নরেন্দ্র মোদীর উপরে হামলা করার চেষ্টা করেন। তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী তাকে সরিয়ে নিলেন। চলুন দর্শক, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে নরেন্দ্র মোদীকে তার নিরাপত্তা বাহিনী সরিয়ে নিয়ে গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ অন্য কংগ্রেস নেতাদের আটক করা হয়। পরে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, গতকাল তরুণ শিক্ষার্থীদের উপর যে নৃশংসতা চালানো হয়েছে তার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এসেছি। দেশের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ককরোচ জনতা পার্টি সিজেপির তীব্র আন্দোলনের মুখে এবার পার্লামেন্ট থেকে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এছাড়া ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে পার্লামেন্ট ভবন ত্যাগ করছেন। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা চলো সংসদ কর্মসূচিকে ঘিরে কার্যত অচল হয়ে পড়ে ভারতের রাজধানী দিল্লি। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালেই হাজার হাজার বিক্ষোভকারী সংসদ ভবনের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি দ্রুত এমন পর্যায়ে পৌঁছে যায় যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে। প্রতিবেদন অনুযায়ী গতকাল সোমবার সকাল থেকেই পার্লামেন্ট চত্বর জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে দিল্লি পুলিশ। লোহার ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলেও বিক্ষোভকারীদের অগ্রযাত্রা থামানো যায়নি। এক পর্যায়ে তারা ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন। এরপর আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।
কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন, কনস্টিটিউশন ক্লাব এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনে ভিআইপি জোন প্রায় সব জায়গাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিল্লি পুলিশ জানায়, সংসদ এলাকা, যন্তর মন্তর এবং আশপাশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনের নিরাপত্তায় প্রায় 3000 পুলিশ সদস্য ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন ছিল। কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হলেও মূলত শিক্ষার্থী ও তরুণদের বিশাল এ জনসমাগম ঠেকানো সম্ভব হয়নি। এদিকে রাজধানী দিল্লিতে আরেক দফা চাপ তৈরি করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের আন্দোলন। প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে দেশ বাঁচাও মোর্চার ব্যানারে সমাবেশে যোগ দিতে শত শত কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা হন। তবে পাঞ্জাব থেকে যাত্রা করা কৃষকদের হরিয়ানার শম্ভু সীমান্তেই আটকে দেয় পুলিশ। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সীমান্তে করা ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা দেখে অনেকেরই 2024 সালের চলো দিল্লি 2 আন্দোলনের স্মৃতি ফিরে আসে। সে সময়ও কৃষকদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে কংক্রিটের ব্লক, লোহার পেরেক এবং একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছিল। এবারও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। শম্ভু সীমান্তে আটকে পড়া কৃষকরা সেখানেই সমাবেশ করেন এবং অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণভাবে দিল্লিতে গিয়ে মত প্রকাশের সাংবিধানিক অধিকার বাধাগ্রস্ত করা হয়েছে। বিকেইউ শহীদ ভগৎ সিংয়ের নেতা তেজবীর সিং অভিযোগ করেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভেতরেই ব্যারিকেড স্থাপন করেছে এবং পাঞ্জাব সরকারও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। উপস্থিত হয়েছিলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বদের উদ্দেশ্যে এবং কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, এবং কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে, কেউ মালদা থেকে শুরু করে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা এসেছেন। বলছেন রীতিমতো বলা যায় যে রীতিমতো তাদেরকে বাস ভাড়া করে এবং নিজের খরচে আসতে হয়েছেন। কোনো বিধায়ক থেকে শুরু করে কোনো নেতৃত্ব তাদেরকে কোনোভাবেই সাহায্য করেনি, এবং তারা কি বলছেন সরাসরি সেটাই আমরা শুনে নেব। তো বর্ডার সীমান্ত, আমার বাড়ির পাশ দিয়েই বার্নপুর রেল স্টেশন এবং তার কাটা। আমার বক্তব্য হচ্ছে, যারা প্রণামী বাক্সের সুরক্ষা দিতে পারছে না তারা দেশের সুরক্ষা দেবে কি করে? আর শিক্ষিত মহিলাদের উদ্দেশ্যে বলছি, আরজিকরের মেয়েটার জন্য ওরা রাত্রি দখল করেছিল, আজকে বারুইপুরের মেয়ের জন্য বা আরো যতগুলো ধর্ষণ হলে সেই শিক্ষিত সমাজ, সে শিক্ষিত নারীরা আজকে রাত্রি দখল করছে না কেন? কোনো প্রতিবাদ নেই কেন? আর আলিপুরের যে 4000 ইভিএম মেশিন পুড়িয়ে ফেলা হলো, এর বিরুদ্ধে প্রতিবাদ হোক। আর সিজিপির আন্দোলন আগামী দিনে মোদী সরকারকে উৎখাত করবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম শিবনাথ রায়, বাড়ি বার্নপুর, থানা কৃষ্ণগঞ্জ। বলার কিছু না, জয় বাংলা। আমি এসেছি হাওড়া। মিডিয়া পার্সনদের একটা নির্দিষ্ট জায়গা এতক্ষণ দেওয়া ছিল, কি বলবেন? আমাদের অ্যাকচুয়াল জয় জোর করে আমাদের থেকে বাংলাকে কেড়ে নেওয়া হয়েছে। আগামী দিন আমরা আবার ফিরে আসছি, এটাই বাংলার জয়। আপনারা কিন্তু একটা দিদি আর কেউ নেই, সব পালিশ চাটার চোর। যে কোনো সময় শুধু বলবো নয়, এটা যেভাবে দৌড়ে এসেছি, এটাই আমাদের প্রাণ, এটাই আমাদের উজ্জীবিত করলো। একটা জিনিস শুধু বলতে ইচ্ছে করছে যে যেভাবে জোর করে এই আমাদের এই দলটাকে হারানো হয়েছে, আমাদের শুধু কেন বল, মানুষকে বাংলাকে হারানো হয়েছে, বাঙালি আজকে প্রতিবাদ জানিয়ে গেল। আয় শুভেন্দু, দেখে যা দিদির ক্ষমতা। শুধু তাই নয়, এই যে এনার্জি এবং এই যে আজ উদ্দীপনা নিয়ে ফিরছি, পাড়ায় পাড়ায় কিন্তু আপনি জানবেন এখনো তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে আছে। বদরক্তরা বেরিয়ে গেছে, আজ দিদির মাথা থেকে সমস্ত চিন্তা বেরিয়ে গেছে। দিদি এখন অনেক দায়মুক্ত, অনেক ভালো হয়েছে, এটাই দরকার ছিল। আমরা আজকে অনেক সুখী পরিবার এবং শান্তিতে আছি। এই আমার নাম সুরত পাল, আমি 1 নম্বর ওয়ার্ড, আমি কলকাতা থেকে, বাড়ি আমার স্মৃতির মোড়ের কাছে, 1 নম্বর ওয়ার্ড থেকে আসছি। শুধু জুলাই কর্মীদের আবেগ, মমতা ব্যানার্জি আমাদের শক্তি, মমতা ব্যানার্জির লড়াইয়ের সাথে আমরা সবাই আছি। আমরা কর্মীরা, আমাদের ওখান থেকে আগে কি হতো, নেতারা গাড়ি করতো, কিন্তু এখন যে কর্মীরা এসছে, প্রত্যেকটা কর্মী নিজের গাড়ির পয়সা খরচা করে আজকে এসছে এখানে। ভয়কে উপেক্ষা করে পুলিশ, বিজেপির সমস্ত
শক্তিকে উপেক্ষা করে আজকে এখানে কর্মীরা জমায়েত হয়েছে। কর্মীদের অসংখ্য ধন্যবাদ, আমিও একজন কর্মী। অবশ্যই নেত্রীর সাথে আমরা সর্বদা ছিলাম, আছি, থাকবো। নেত্রী যেখানে আছে আমরা সেখানে। বালিশচাটা দল, বালিশচাটার কথা বলছেন? কি বলবো, ওরা তো বাঁচার জন্য গেছে আজকে। ওরা যা কামিয়েছে সেই কামানোটা বাঁচানোর জন্য গেছে আজকে। কামানোটাকে রাখতে হবে তো, যা কামিয়েছে ইলিগাল ভাবে সেটাকে রাখতে হবে তো, সেটাকে কিভাবে বাঁচাবো? তাই জন্য বিজেপির বি টিম, ওরা বি টিম, বালিশচাটা হটাও। দিদির সাথে আছি, দিদির সাথে থাকবো। দিন প্রাণ আছে, দিদির সাথে থাকবো, অভিষেক ব্যানার্জির সাথে থাকবো। আপনারাই চতুর্থ স্তম্ভ, আপনারাই কথা তুললে ওই বালিশচাটাকে হটাতে পারবেন। আপনারাই জানেন যে দিদির প্রতীক, দিদির ফটো নিয়ে ইলেকশনে জিতে তারাই এখন টিম বদলে নিয়েছেন। দিদি তাহলে ভাবুন, আমার বাবা ধরলে, আমার বাবা অনেক বড় লোক ছিল, একদিন আমার বাবা ভিখারি হয়ে গেল, আমার বাবাকে পাল্টে নেবো? আমার বাবাকে পাল্টাতে পারবো কি? বাবাকে আমি মালদা থেকে এসেছি দাদা, আমাদের মালদায় গ্রামের মায়েরা যে কাঁদছে দিদির জন্য, দিদি কোথায়, আমাদের দিকে ফিরিয়ে দিন। এবং কান্নায় ভেঙে পড়ে সবসময় কান্না করছিলাম, প্রার্থনা করছিলাম আল্লাহর কাছে দিদিকে ফেরানো হোক। ফিরে যান মালদা জেলায়, আবার যদি আপনার উপরে অ্যাটাক হয় কি বলবেন? না, আমাদের অ্যাটাক হলে আমরা প্রতিহত করছি, আমাদের মালদা এগুলো শুনতে পাবেন না। দেখবেন আপনারা বিগত দিনে দেখেছেন কোনোদিন মালদা সেরকম হয়নি। একটাই সামান্য ঘটনা হয়েছিল ইংলিশ বাজারে, সেটা টাউনে। তারপরে কোনো গ্রামে গঞ্জে কোনোদিন কেউ সাহস পায়নি। 21শে জুলাই বার্তা দিলেন, আবার ফিরে দাঁড়াবেন, দিদি আন্দোলন নামবে, আজকে থেকে শুরু করলেন। আমরা যত কর্মী আছে আবার উজ্জীবিত হলাম, আবার আমরা ফিরে দাঁড়াবো। আবার 29শে এইটুকুই আশা আছে, 29শে আবার ফিরবো।